হে বাবা, আপনাকে শত কোটি প্রণাম জানাই আমি, প্রণাম। বাবা, আমি অনেক পরিশ্রম করে 7টি স্বর্ণমুদ্রা রোজগার করেছি। এখন আমি এটা দিয়ে ব্যবসা করতে চাই। দয়া করে আমাকে যদি কিছু বুদ্ধি দেন বাবা। হ্যাঁ বৎস, আমি তোমাকে নিশ্চয়ই বলবো, কিন্তু এর জন্য আমার উপযুক্ত গুরু দক্ষিণা চাই। বলো, তুমি কি রাজি? হ্যাঁ বাবা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি রাজি। তাহলে শোনো বৎস, কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলছি। যেখানে সামনে দাঁড়ানো ব্যক্তিটি শক্তিশালী, সেখানে তার সামনে মাথা ঝুঁকিয়েও যদি কোনো জিনিস বের না করতে পারো, তাহলে তার মধ্যে কিছু ঢেলে দাও। তোমাকে কোনো নতুন জায়গায় যদি ঘুমাতে হয়, তাহলে বিছানার নিচে ঘুমিও। কোনো অজানা ব্যক্তির কোনো অযাচিত উপহার কখনোই গ্রহণ করবে না। সন্ধ্যাবেলায় 30 মিনিট পর্যন্ত বাড়ির বাইরে পা রাখবে না। যদি কোনো বিষয়ে তুমি সম্পূর্ণ না জানো, তাহলে চুপ থাকতে শেখো। সঠিক সময় খুঁজে নিয়ে তারপরেই কোনো কথা বলো। যদি তোমায় কেউ জোর করে কোথাও দাঁড়াতে বলে, তাহলে আগে সেখানে কিছু ফেলবে, তারপর দাঁড়াবে ওখানে। সিফাসা জড়িবুটি যদি 10 মিনিটের ভেতরে খাওয়ানো যায়, তাহলে ওটা যে কোনো প্রকারের বিষক্রিয়া প্রতিরোধ করে। ঠিক আছে বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে এত মূল্যবান জ্ঞান দিলেন, আমি এগুলো সারা জীবন মনে রাখব। এখন সময় গুরু দক্ষিণা। হ্যাঁ হ্যাঁ বাবা, নিশ্চয়ই, বলুন আমি আপনাকে কত দক্ষিণা দিতে পারি? 7টা স্বর্ণমুদ্রা। কৃষ্ণর মুখ একেবারে শুকিয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়। সামান্য কিছু কথা বলার জন্য বাবা ওর 5 বছরের পরিশ্রমের অর্থ চাইছে। কিছুক্ষণ ভাবার পর ও ওর থলি থেকে সমস্ত স্বর্ণমুদ্রা বের করে আর সাধু বাবার সামনে রেখে দেয়। তারপর মাথা নিচু করে ওখান থেকে চলে যায়। হে ভগবান, এটা আমি কি করলাম আমি? এখন তো আমি আমার রাজ্যেও ফিরতে পারবো না। ওখানে ফিরলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে। এটা আমি কি করলাম? কি সর্বনাশটাই না করলাম আমি! 5 বছরের পরিশ্রম একদিনে শেষ। আমি যদি পায়ে হেঁটেও যাই, তাহলে শুধুমাত্র পাশের রাজ্য পর্যন্তই যেতে পারবো। সেটাই বরং ভালো হবে। পাশের রাজ্য বিষ্ণুনগরেই বরং যাই আমি। ওখানে অন্তত কেউ আমাকে দেখলে চিনতে তো পারবে না। বিষ্ণুনগরের রাজমহলে রাজা কমল সেন নিজের সিংহাসনে বসে দুশ্চিন্তা নিয়ে মন্ত্রীর সাথে কথা বলছিলেন। মন্ত্রী মশাই, 1 মাস সময় পূর্ণ হয়ে গেছে। কত লোক এলো, কত লোক গেল, কিন্তু কেউই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না। আচ্ছা, এমন কি কোনো ব্যক্তি নেই যে এই সমস্যার কোনো সমাধান করতে পারে? মহারাজ, আমি দূর দূরান্তে ঘোষণা করে দিয়েছি। কত বড় বড় বিদ্বান পণ্ডিত এলো, কিন্তু কেউ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না মহারাজ। আরে, মাত্র এইটুকুই তো পরীক্ষা রয়েছে। এই পাত্রটিতে হাত না দিয়ে এর মধ্যে থাকা সমস্ত জল ফেলতে হবে, আর এই পাত্রটার কোনো ক্ষতি যাতে না হয়, এবং এই পাত্রটাকে যাতে কোথাও সরানোও না হয়। ব্যাস, এইটুকুই তো কাজ। হ্যাঁ মহারাজ, শুনতে তো এটা খুবই সরল, কিন্তু বাস্তবে এটার সমাধান কেউই বার করতে পারেনি মহারাজ। কত পণ্ডিত চেষ্টা করলেন, কিন্তু রাজকুমারী তার বান্ধবীদের সাথে রাজসভায় প্রবেশ করে। ওনার হাসি মুখ দেখে রাজার দুশ্চিন্তা কিছুটা কম হয়। বাবা, আমি রাজ্যে ভ্রমণ করতে বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে মা, কিন্তু মনে রাখবে কাউকে বিরক্ত করবে না। আমি যেন কোনো নালিশ না শুনতে পাই, কি মনে থাকবে তো? ঠিক আছে বাবা, আপনি চিন্তা করবেন না। আমি শুধু সবার সাথে কথা বলবো আর ওনাদের পরিস্থিতি জানবো। রাজকুমারী আর তার বান্ধবীরা ওখান থেকে চলে যান। রাজকুমারী আর তার বান্ধবীরা রাজ্যে পৌঁছয়।
আজ কাউকে বিরক্ত করতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ রাজকুমারী, কোনো না কোনো বোকা ঠিক পেয়ে যাব। দেখো না, সবাই দুশ্চিন্তায় আছে। সবাই ওই পাত্রটার পরীক্ষার বিষয়ে ভাবছে। আর ওই দেখো, ওই লোকটাকে নতুন মনে হচ্ছে। সামনে থেকে কৃষ্ণ হেঁটে আসছিল। এই যুবক, এদিকে এসো। কৃষ্ণ রাজকুমারীর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি দরকার? তুমি জানো না আমি কে? তোমার এত বড় সাহস, এইভাবে কথা বলছো আমার সাথে? না, আমি জানি না তুমি কে। কে তুমি? কি? তুমি জানো না আমি কে? রাজকুমারী, এই তো দেখছি ভারী আস্পর্ধা। এবারে কি শাস্তি দিতেই হবে? হ্যাঁ রাজকুমারী, এবার আপনি ওকে শাস্তি দিন। হে ভগবান, এ যে রাজকুমারী দেখছি, আর উনি এই যুবককে ধরে ফেলেছে। চলো চলো, আমরা পালাই এখান থেকে, না হলে আমরাও রাজকুমারীর ক্রোধের শিকার হব। এই চলো চলো চলো। হ্যাঁ ভাই, চলো চলো, পালাই এখান থেকে। সব গ্রামবাসীরা ওখান থেকে পালিয়ে যায়। দেখো, যদি তুমি বাঁচতে চাও তাহলে যেরকম আমি বলছি সেই রকম করো। গাছ থেকে উল্টো হয়ে ঝুলে পড়ো। দেখো, ওখানে দড়িও পড়ে আছে। এ আবার কেমন কথা? কিছু তো একটা আমাকে করতেই হবে। তখনই কৃষ্ণর সাধু বাবার কথা মনে পড়ে যায়। যদি তোমার সামনের ব্যক্তি শক্তিশালী হয়, তাহলে তার সামনে তুমি মাথা ঝুঁকিও। হ্যাঁ, সাধু বাবা তো ঠিকই বলেছেন। এখন তো এটাই আমার জন্য ভালো হবে। ঠিক আছে, আমি ঝুলে যাচ্ছি। কৃষ্ণ চুপচাপ গাছ থেকে ঝুলে পড়ে। রাজকুমারী ওকে লাঠি দিয়ে মারতে থাকে। কৃষ্ণ যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু ওর মুখে কোনো অভিযোগ ছিল না। এবার বলো, কেমন লাগলো আমার পরিচয়? দেখো কেমন চুপচাপ ঝুলে আছে। তখনই ওখানে রাজা এসে পৌঁছন। রাজাকে দেখেই বান্ধবীদের মুখের হাসি চলে যায়। রাজকুমারীর হাত থেকে লাঠি নিচে পড়ে যায়। এই সব কি হচ্ছে এখানে? বাবা, আপনি এখানে? আমি আসলে ওকে শাস্তি দিচ্ছিলাম। তাই নাকি? কিন্তু কেন? ও আপনার আর আপনার পরীক্ষা নিয়ে ঠাট্টা করছিল। বলছিল যে এই রাজ্যের রাজা কত বোকা, আর ওই পাত্র থেকে জল ফেলা। বলছিল যে ওইসব তো সামান্য জিনিস, এ তো আমি 2 মিনিটেই করে দিতে পারি। কিরকম মূর্খ রাজা! হ্যাঁ মহারাজ, আমরাও শুনেছি খুবই অভদ্রতা করছিল উনি আপনার সম্পর্কে। না মহারাজ, এটা এটা একেবারে মিথ্যে কথা। আমি তো বিন্দুমাত্র জানতাম না আপনার কোনো পরীক্ষার বিষয়ে। আমি কিচ্ছু শুনবো না। এখন তোমার কাছে মাত্র 2টো পথই খোলা আছে। চলো আমার সাথে। যদি ওই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে না পারো, তাহলে আমি তৎক্ষণাৎ তোমার ধর থেকে মুন্ডু আলাদা করে দেব। চলো। এবার খুব মজা হবে। আমাকে জোরে কথা বলা, এবার কিছুক্ষণের মধ্যেই ওর গর্দান যাবে। কৃষ্ণকে মহলে নিয়ে আসা হয়। দেখো এই পাত্রটা, তোমার কাজ হলো, অর্থাৎ তোমার পরীক্ষা হলো, এই পাত্রটাকে না ছুঁয়ে সব জল বার করতে হবে। আর এই পাত্রটাতে যেন কোনো আঘাত না লাগে। আর হ্যাঁ, কোনো রকম ভাবে এই জলটা খেয়ে নিয়ে পাত্রটা খালি করার চিন্তা একদম করো না, বুঝেছো? কৃষ্ণ পাত্রটাকে মন দিয়ে দেখে। পাত্রটা অর্ধেক জলে ভর্তি ছিল। দেখে তো নিয়েছো। এইবার বলো তো দেখি কি করে করবে এই কাজ। তখনই কৃষ্ণর সাধু বাবার বলা আরেকটা কথা মনে পড়ে যায়। যদি কোনো বস্তু থেকে কিছু বের করতে না পারো, তাহলে তার মধ্যে কিছু ঢেলে দাও। হ্যাঁ, মনে পড়েছে। এই সাধু বাবা দেখছি সত্যিই খুব জ্ঞানী। ওনার এই পরামর্শতে আমার জীবনটা বেঁচে যাবে। হ্যাঁ, এইটা করি বরং। পাশে কিছু রসগোল্লা পড়েছিল। মহারাজ, আপনার যদি অনুমতি থাকে তাহলে কি আমি এই রসগোল্লার পাত্রটা নিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিতে পারো। কৃষ্ণ ওই রসগোল্লার পাত্রটা তোলে আর রস দিয়ে ওই পাত্রটা পুরোপুরি ভর্তি করে দেয়। দেখতে দেখতে ওই পাত্রতে পিঁপড়ে ভর্তি হয়ে যায়। কিছুক্ষণ পর পিঁপড়ে সমস্ত মিষ্টি জল খেয়ে নেয়। হ্যাঁ, আরে আরে
আরে বাহ 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 বাহ, তুমি তো আসলেই খুব বুদ্ধিমান দেখছি। আজ থেকে তোমাকে আমি প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করছি। তোমার জন্য মহলে একটা বিশেষ কক্ষের ব্যবস্থা করা হবে। কি কি না 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 মহারাজ, না না, আমি আসলে সাধারণ জীবনযাপন করতেই অভ্যস্ত। আপনি বরং একটা কাজ করুন, আমার জন্য গ্রামে একটা ছোটখাটো কুটিরের ব্যবস্থা করে দিন। ব্যাস, এতটাই আমার জন্য যথেষ্ট। ঠিক আছে, যেরকম তোমার ইচ্ছা সেরকমই হবে, নিশ্চিন্ত থাকো। কোণে দাঁড়িয়ে থাকা রাজকুমারী রেগে লাল হয়ে ওঠে। কিছু সময় পর রাজকুমারী আর তার বান্ধবী মিলে মহামন্ত্রীর সাথে কথা বলে। এই কৃষ্ণকে সরিয়ে দাও। এটা তো আমার একটা চুটকিতেই হয়ে যাবে রাজকুমারী, আপনি চিন্তা করবেন না। এমন কাজ করব যে রাজা একে ধাক্কা মেরে বাইরে বার করে দেবে। হ্যাঁ এমন কি করবেন ভেবেছেন শুনি? রাজকুমারী, এটা করার জন্য আমাদের একটা খুব মূল্যবান জিনিস দরকার। দামি বস্তু? কি হতে পারে? হিরে মানিক? আরে না না রাজকুমারী, ওই জিনিসটা শুধু মূল্যবানই নয়, মহারাজের খুব পছন্দের হতে হবে। হ্যাঁ মূল্যবান আর মহারাজের খুব পছন্দের? ভাবুন 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 রাজকুমারী, যদি আমাদের ওকে ফাঁসিতে ঝুলাতেই হয় তাহলে ওই বস্তুটা মহারাজের খুব পছন্দের হতে হবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, মনে পড়েছে, বাবার ঘরে যে হাতির মূর্তিটা আছে সেটা 1000 বছর পুরনো। যখন বাবা ছোট ছিলেন তখন ওনার ঠাকুমা ওনাকে দিয়েছিলেন, তবে থেকে ওটা ওনার ঘরেই আছে। ওটা উনি আজ পর্যন্ত কক্ষের বাইরে বের করেননি। কিন্তু আপনি কি করার কথা ভাবছেন? হ্যাঁ শুনুন রাজকুমারী, আমি ওই মূর্তিটাকে নিয়ে গিয়ে কৃষ্ণর ঘরে রেখে দেব, আর যখন মহারাজ এটা জানতে পারবেন তখন উনি খুঁজতে বলবেন, তারপরেই মহারাজকে নিয়ে সোজা কৃষ্ণের বাড়ি চলে যাব। আরে বাহ, আপনি তো দারুণ বুদ্ধি লাগিয়েছেন। দারুণ মহামন্ত্রী, দারুণ। আর দেরি কেন? চলুন, কার্য শুরু করুন। হ্যাঁ রাজকুমারী, জো হুকুম। আর হ্যাঁ, কান খুলে শুনে নিন, যদি এই কথা কেউ জানতে পারে তাহলে আপনার গর্দান যাবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম নিশ্চিন্ত থাকুন রাজকুমারী, এই কথা কোথাও বেরোবে না। মহামন্ত্রী চুপচাপ রাজার কক্ষে প্রবেশ করেন। এখন এই মূর্তিটাকে নিয়ে গিয়ে ওই কৃষ্ণর ঘরে গিয়ে রেখে দিয়ে আসি। হ্যাঁ, তারপর ওকে মৃত্যুদণ্ড থেকে কেউ বাঁচাতে পারবে না। রাতের সময় কৃষ্ণ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। চলো এবার ঘুমানো যাক। তখনই কৃষ্ণর সাধু বাবার বলা কথা মনে পড়ে। যদি কোনো নতুন জায়গায় তোমাকে ঘুমাতে হয় তাহলে বিছানার নিচে শোবে। হ্যাঁ, ওই সাধু বাবার বলা এই কথাটার মানে কিন্তু আমি বুঝিনি। যাক, ঠিকই আছে, সাধু বাবা যখন বলেছেন হয়তো কিছু নিশ্চয়ই ভেবেই বলেছেন। কৃষ্ণ বিছানার নিচে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর মহামন্ত্রী সেখানে এসে পৌঁছন। উনি জানলা দিয়ে ভেতরে তাকিয়ে দেখেন যে সেখানে কেউ ছিল না। ব্যাস, এখানে তো কেউ নেই। এই মূর্তিটা এখানে বিছানায় রেখে দিই। হ্যাঁ, মহামন্ত্রী বিছানায় মূর্তিটা রেখে দেয়। এবার হবে আসল মজা। কাল সকালে তোমাকে চোরের বদনাম দিয়ে তোমার গর্দান নেওয়া হবে। হাহ, খুব বিদ্বান সাজতে এসেছিল। মহামন্ত্রী নিজের বাড়ি ফিরে আসে। কি গো, তুমি কোথায় গিয়েছিলে এত রাতে? জানো তো, আজকে আমি একটা হাতির দামি মূর্তি নিয়ে। মহামন্ত্রী বলতে বলতে থেমে যায়, কারণ ওনার রাজকুমারীর বলা কথা মনে পড়ে যায়। কান খুলে শুনে নিন, যদি এই কথা আপনি কাউকে বলেন তাহলে আমি আপনার গর্দান নেব। হাতে নিয়ে কি করলে? কি গো বলো? মহামন্ত্রী বলেন, না না না, শালিনীকে এই সমস্ত কথা বলা ঠিক হবে না। যদিও ভুল করে কাউকে বলে দেয় তাহলে রাজকুমারী আমার গর্দান নেবে,
না 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 না, আরে কিছু না কিছু না, আমি একটা দামি হাতির মূর্তি নিয়ে এই বাড়ির দিকেই ফিরছিলাম। আমি ওটা বাজার থেকে কিনেছিলাম, কি আর বলি বলো, ওটা রাস্তায় পড়ে গেল, আর এই চক্করে আমার একটু দেরি হয়ে গেল। ও, তাই তোমার এত দেরি হলো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। আরে চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ চলো, আমি এখনই খেতে দিচ্ছি। অন্যদিকে মূর্তি চুরি হয়ে যাওয়ার খবর রাজার কানে যায়। কে এত বড় দুঃসাহস! আমার কক্ষ থেকে এই দামি মূর্তি চুরি করার দুঃসাহস কে করেছে? কে সেই ব্যক্তি যে এত বড় চুরি করলো? অসম্ভব! মহামন্ত্রী, মহামন্ত্রী, এক্ষুনি আমার কক্ষে আসুন। এরপর মহামন্ত্রী মহারাজের কক্ষে প্রবেশ করে। কি হয়েছে মহারাজ, কি হয়েছে? আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? দেখুন মহামন্ত্রী, আমার কক্ষ থেকে সেই 1000 বছরের পুরনো ওই হাতির মূর্তিটা চুরি হয়ে গেছে। চুরি! কেউ আমার অনুপস্থিতিতে ওটা চুরি করে নিয়েছে। হ্যাঁ। কি? কিন্তু এই মূর্তিটা তো 55 বছর ধরে এখানেই পড়ে আছে, আজ পর্যন্ত ওটা চুরি করার দুঃসাহস কেউ দেখায়নি, কিন্তু হঠাৎ করেই। সেটাই তো মন্ত্রী মশাই, সেটাই তো ভাবছি। আমিও বুঝতে পারছি না এই দুঃসাহস আসলে কে করেছে। মহারাজ, এটা নিশ্চয়ই কোনো নতুন মানুষের কাজ। হ্যাঁ নতুন লোক? হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই এটা নতুন কোনো মানুষের কাজ। আরে এত বছর ধরে, মানে 55 বছর ধরে এই কাজটা তো কেউ করেনি। এটা নিশ্চয়ই কোনো নতুন মানুষের কাজ মহারাজ। হ্যাঁ, আমাদের মহলে তো শুধু আমাদের নতুন পরামর্শদাতা কৃষ্ণ আছে। ও তো নতুন, আর তো কেউ নতুন নেই। হ্যাঁ মহারাজ, সেটাই তো, আপনি একদম ঠিক কথা বলেছেন। এখনো পর্যন্ত একবারও রাজসভায় তো ও এলোই না। নিশ্চয়ই ওই মূর্তিটাকে ও নিজের ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে। আচ্ছা, যদি এরকমটা হয় তাহলে আমি ওকে ওই মুহূর্তেই মৃত্যুদণ্ড দেব। চলুন মহামন্ত্রী। আরে, এই মূর্তিটা? আচ্ছা, মূর্তিটা দেখে তো বেশ পুরনো আর মূল্যবান মনে হচ্ছে। কি জানি এটা এখানে কে রেখে গেছে। তখনই কৃষ্ণর সাধুর বলা কথা মনে পড়ে। কখনো কোনো অজানা ব্যক্তির থেকে কোনো অজানা উপহার পেলে সেটা নিজের কাছে রেখে দিও না। যেটা দেওয়া হয়েছে সেটা সরিয়ে দেওয়াই উচিত, না হলে এটা বিষের মতন গলায় উঠে আসবে। ঠিক আছে, সাধু বাবা যেটা বলেছে আমি ওই কথাটাই পালন করব। রাজসভায় যেতে এখনো অনেকটা সময় আছে। একটা কাজ করি, মন্দির থেকে বরং ঘুরে আসি, আর এই মূর্তিটাকেও সঙ্গে করে নিয়ে যাই। ওখানে গিয়ে এটা কাউকে দান করে দেব, সেটাই বরং ভালো। যাওয়া যাক। কৃষ্ণ মন্দিরের দিকে এগিয়ে যায়। মন্দিরে প্রবেশ দুয়ারের কাছে পৌঁছতেই ওর নজর এক বৃদ্ধ ভিখারির দিকে যায়। ছেঁড়া ফাটা জামা, ক্লান্ত চোখ আর কমজোর শরীর দেখে কৃষ্ণর হৃদয় দয়া সৃষ্টি হয়। এই বৃদ্ধ মানুষটাকে দেখে খুবই অসহায় মনে হচ্ছে। ঈশ্বর এই কারণেই হয়তো মূর্তিটা আমার কাছে পাঠিয়েছেন। এটা বিক্রি করলে ওনার বেশ কিছুদিনের খাবার জুটবে। কাকা শুনছেন? ও কাকা শুনছেন? আরে ও কাকা, আপনি এই মূর্তিটা নিজের কাছে রেখে দিন। এটা বেশ পুরনো আর খুব মূল্যবান বলে মনে হচ্ছে। এটা বিক্রি করলে আপনি বেশ খানিকটা অর্থ পেতে পারেন, ঠিক আছে? যার ফলে আপনার অনেক সমস্যা মিটে যেতে পারে। এটা আপনি রেখে দিন। বাবা, তোমার দয়া আমি কোনোদিন ভুলবো না। এই দয়ার শরীর কোনোদিনও ভুলবো না আমি। বাবা, অনেক অনেক ধন্যবাদ, প্রাণ ভরে আশীর্বাদ দিলাম। কৃষ্ণর মনে একটা অদ্ভুত শান্তি আসে। কোনো ভালো কাজ করার পর যে সন্তুষ্টি আসে সেই রকম। এবার ঈশ্বরের দর্শন করে বাড়ি যাই, তারপর জল খাবার খেয়ে রাজসভার উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে। তখনই একটা লোক ভগবানের দর্শন করতে মন্দিরে পৌঁছন
এরপর ওনার নজর হাতের মূর্তিটার দিকে যায়। ওই ভিখারি মূর্তিটাকে নিয়ে ওখানেই বসেছিল। আরে ভাই, এটা কি নিয়ে তুমি ভিক্ষা করছো? কি এটা? এই মূর্তিটা আমাকে একজন হৃদয়বান ব্যক্তি দিয়ে গেছেন। উনি বলেছেন এটা নাকি খুব দামি, আর আমি এটা বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে পারবো।